একদিকে মোদির লুট আর একদিকে দিদির লুট হচ্ছে। মানুষের পেট জ্বলছে, বাজারে আগুন জ্বলছে, জিনিসপত্রের দামে আগুন জ্বলছে। সেই আগুন নেভানোর জন্য বাম এবং কংগ্রেস একটা হয়েছে। এই বামেরা শূন্য কোট আনকোট এই তকমাটা কেন দিয়ে দেওয়া? তোমরা আর এই নির্বাচনের পরে আর শূন্য শূন্য বলে গালাগাল দিতে পারবে না। এ তো ভোট কাটাকাটি করে বিজেপির সুবিধা হয়ে যায়। কংগ্রেস ভেঙে যখন তৃণমূল তৈরি হয়েছে তখন বিজেপিকে সুবিধা করার জন্য হয়েছিল। আরএসএস এর স্লোগান দিয়ে তৃণমূল ভোট চেয়েছে। আর এখনও রামনবমীকে কেন্দ্র করে কম্পিটিশন, কে কত রামভক্ত হল। ইলেকট্রাল বন্ড, কাট মানি, ঘুষের টাকা, সেখানে আমাদের যদি লড়তে হয় হক রুটি রুজি, জনতাই পুঁজি। বিজেপি, জামাত, তৃণমূল সব মিলে আমাদের শিল্পায়নের যে সম্ভাবনা ছিল তার ভ্রূণ হত্যা করেছে। যদি প্রণব মুখার্জি জঙ্গিপুরে এসে দাঁড়ান, তারা কেউ বলবে না যে আপনি কেন দাঁড়িয়েছেন। কিন্তু মোহাম্মদ সেঞ্চুরি এসে দাঁড়ান, তারা প্রশ্ন করবে। যখন নওশাদ আমাদের সঙ্গে ছিল তখন তোমাদের কাছে গুরুত্ব পেত না, যখন বামেদের সঙ্গে নিয়ে সে গুরুত্ব পাচ্ছে। আমার মজা লাগছে। এই যে আমরা চোর ধরো, জেল ভরো বললাম, চোররা খুব ভয় পেল, তো মানুষ খুব উৎসাহিত হলো। এগুলো তো করার কথা ছিল ইডি, সিবিআই, পুলিশের, তো তারা তো সেটা করছে। কাশ্মীর যেহেতু শুভেন্দুর সঙ্গে মমতা, শুভেন্দুর সঙ্গে অভিষেক, এরা দুজনে এক গোয়ালের গরু। তৃণমূল দলটা হচ্ছে সমাজ বিরোধীর একটা দল তৈরি করেছে, সেখানে কতগুলো ভদ্রমণ্ডলীকে আশ্রয় দিয়েছিল, তারা ভদ্র থাকেনি। নমস্কার, সংবাদ প্রতিদিন .in আপনাদের স্বাগত। ভোটের হাওয়ায় বামেদের নিয়ে অনেক প্রশ্ন। তারা কি শূন্য অতিক্রম করতে পারবে? তারা কি শুধু সোশ্যাল মিডিয়ায় আছে, মাঠে ময়দানে নেই? অনেকের মনেই অনেক প্রশ্ন জমে আছে। আর সেই প্রশ্নের উত্তর আমরা যার কাছ থেকে পাবো, আজকে আমরা তারই মুখোমুখি হয়েছি। সিপিএমের রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিম। দাদা, সংবাদ প্রতিদিন .in আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি সকাল থেকে আপনার প্রচারের সঙ্গে সঙ্গে ঘুরছিলাম, দেখছিলাম যে এত গরম, এত কিছু উপেক্ষা করেও আপনি প্রত্যন্ত গ্রামে পৌঁছে গিয়েছিলেন, মানুষের পাশে যাচ্ছিলেন, বসে গল্প করছিলেন। আমার খুব জানতে ইচ্ছে করে, মানে এনার্জি বলুন, তাগিদ বলুন, যাই বলুন না কেন, ভিতরে ঠিক কী কাজ করে যে প্রতিদিন এই পথে নামার শক্তিটা পান? প্রথমত তোমার এই কথাতে একটা বোঝা গেল যে আমরা শুধু নেটে নেই, হেঁটেও আছি। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের মধ্যে কাজ করলে বামপন্থীরা, কমিউনিস্টরা, তারা এনার্জি গেইন করে। তো আমি মনে করি যেমন মোবাইলে তুমি সকেটে লাগিয়ে চার্জ দাও, সেরকম আমরা মানুষের মধ্যে গেলে ব্যাটারি রিচার্জ হয়ে যায়, আবার ডাবলি এনথিউজড হয়ে যায়। মানুষের যখন সাড়া পাওয়া যায়, এবং যে ব্যাপক সাড়া তুমি দেখে যখন ক্রিস ক্রস করছি, যেখানে যেতে পারছি না সেখানে, মানে যদি বিক্ষোভ হয়, ক্ষোভ হয়, সেটা হচ্ছে কেন আসছেন না, আমাদের গ্রামের মধ্যে ঢুকছেন না কেন, এই বাড়ি যাচ্ছেন না কেন, ও বাড়ি যাচ্ছেন না কেন, এ পাড়ায় বসছেন না কেন, যেখানে হয়তো বসছি হচ্ছে আরেকটু জেরিয়া, যেখানে হয়তো হাঁটছি হচ্ছে একটু বসে নিই, যেখানে হয়তো যে না বসার সময় নেই, তা হচ্ছে তোমাকে মোটর সাইকেলে ঘুরে ঘুরে চলুন, ঘুরে বেরোন। এর হচ্ছে মানুষের চাহিদা, এবং খুব সামান্য চাহিদা মুর্শিদাবাদে, যে ভোটটা দিতে পারবো, অশান্তি হবে না, বোমাবাজি হবে না, বুথ দখল হবে না। কারণ পঞ্চায়েতে এই আজকে যে এলাকায় ঘুরলাম, সেখানে গা জোয়ারি করে পঞ্চায়েত শুধু জিতেছে তা নয়, গত কয়েকদিন কংগ্রেস এবং সিপিএমের কর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে, পুলিশকে দিয়ে হুমকি হামকা চলছে এবং চালান করছে। কারণ এরা যদি ভোটে না থাকে তাহলে ভোট হবে না। কিন্তু মানুষ একটা বিক্ষোভে ফেটে পড়ছে। আর যেহেতু কেন্দ্র বাহিনী থাকবে বুথগুলোতে, সুতরাং ভোটের দিন কিছু এটা খেলতে পারবে না, সেজন্য ওরা এখন থেকেই পুলিশকে দিয়ে খেলা শুরু করেছে। খুব একটা পার পাবে না, কারণ মানুষের ক্ষোভ তাতে আরও বেশি বেড়ে যাচ্ছে। আর বোঝে না, মানে গণতন্ত্রের জন্য মানুষ যখন তার চাহিদা বাড়ে, হকের জন্য, অধিকারের জন্য যখন সচেতন হয়, তখন কোনো কিছু বাধা মানে না। আপনি বলছিলেন, আমার মনেই পড়ে গেল মার্ক্সের সেই বিখ্যাত উক্তি যে মানুষ নিজেই নিজের ইতিহাস রচনা করে। তো সেইটাই যদি মানুষ করতে চায়, এত দুর্নীতির অভিযোগ ওঠে, এত অপশাসনের অভিযোগ ওঠে, তারপরেও এই বামেরা শূন্য কোট আনকোট এই তকমাটা কেন দিয়ে দেওয়া হয়? উত্তরটা তো বামেরা শূন্য করা হয়েছে, কারণ এত দুর্নীতি বাড়ে, এত হাঙ্গামা বাড়ে। কারণ বাম থাকলে তো অ্যাসেম্বলিতে চেঁচামেচি করতো, সন্দেশখালিতে এতটা দূর এগোতে পারতো না, এত বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে মজুত করতে পারতো না, তাহলে তো আমাদের নিরাপত্তা সর্দার তো ওখানে হইচই করতেন। সেটা হলো মাইক বন্ধ করে দাও। যে বললো মাইক বন্ধ করে দাও, সে এখন তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছে। সে যখন তৃণমূলের নেতা ছিল, সে এখন বিজেপির বিরোধী নেতা গেছে। তো একটা সাজানো বিরোধী হয়েছে। আর প্রকৃত বিরোধী যারা ভূমিকা পালন করবে, তাদেরকে দিল্লি থেকে মোদি বলল কংগ্রেস মুক্ত ভারত, আর এখানে মমতা ব্যানার্জি বললেন কংগ্রেস আর সিপিএম মুক্ত বাংলা। এটা মুকুল রায়কে দিয়ে, শুভেন্দুকে দিয়ে, কিষাণজিকে দিয়ে এটাকে লঞ্চ করা। সুতরাং শূন্য টূন্য হচ্ছে পরে। আসলে কী হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য, মানুষের কথা বলার অধিকার, হক কথা বলার অধিকার, হক চাওয়ার অধিকারকে কেড়ে নেওয়ার জন্যই তো এই ব্যবস্থা করা ছিল, যে না रहेगा বাঁশ না বাজেগি বাঁশরি, ঝাড়ে বংশীদেরকে নির্বংশ করে দেওয়া। 85,000 মিথ্যা মামলা,
এখনও জেলে আছে অসংখ্য লোকজন, ঘর ছাড়া আছে, বাড়ি ছাড়া আছে। যেখানে যাচ্ছি বাবা মায়েদের চোখের জল মোছাচ্ছি, মহিলার চোখের জল মোছাচ্ছি, কারণ তাকে মিথ্যা মামলায় জড়িয়ে রেখে দিয়েছে। একদিকে স্মাগলিং হচ্ছে, সেই টাকা ভাইপোরা তোমার গিয়ে বিদেশে পাচার করছে, আর অন্যদিকে এখানে গ্রামবাসী যে আছে, সীমান্তবাসী যারা মানুষজন আছেন, তাদেরকে মিথ্যা পানি কেস, গাঁজা কেস, ওই জনপ্রতি যেটা বলেছিল তার হুমকি দিয়ে ভয় দেখিয়ে এমনকি তৃণমূলের কর্মীদেরও তারা এখন সাহায্য করছে। তো এটা বেশি দিন চলে না, এটা সব আমরা দেখেছি, অতীতও দেখেছি, পৃথিবীর ইতিহাস এটা আছে যে এই যে গাজওয়ারি ব্যাপারটা, মাতব্বরি ব্যাপারটা, এটা বেশি দিন চলে না। মানুষ আবার তার অধিকার ফিরে পেতে চায়। তুমি যেখানে শুরু করেছিলে, এটা আমি বলি যে হিউম্যান বিইংস আর সেলফ প্রোগ্রামড। এটাকে কোনো একটা আইটি সেল দিয়ে, কোনো একটা আইপ্যাক দিয়ে প্রোগ্রাম করা যায় না। এটা মানুষের সেলফ প্রোগ্রামড আছে। সো তার যে সামনে চ্যালেঞ্জ আসছে, তার মোকাবিলা করার জন্য সে তখন যন্ত্রপাতি খোঁজে, এটাই নিয়ম। তার মানে আপনি বলছেন যে মানুষ চাইলে এই শূন্যতা, শূন্য কেটে জ্যোতি বসু অনেক আগে বলতেন যে তোমার গিয়ে মানুষ ইতিহাস রচনা করে, আর তোমরা বারবার শূন্য বলছো, আপডেট হও, তোমরা ইতিহাসবিদকার হয়ে যাচ্ছ। সাংবাদিক হলে তো আজকের দিনে কী অবস্থা সেটা বলবে। আচ্ছা, এর আগে যে নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন, কোথায় শূন্য? বিজেপি ঘটিয়ে বামের উপরে উঠে আসলো, কংগ্রেস উঠে আসলো, বা বাম এবং কংগ্রেসের ভোট মিলিয়ে হচ্ছে একটা ক্রেডিবল একটা লড়াইয়ের জায়গায় আছে। তো কিন্তু ওটা 21-এ আটকে আছো, তোমরা 19-এ আটকে আছো। কাম টু 24, অবস্থা পাল্টাবে। আচ্ছা, বাম মানে সম্প্রতি রাজনৈতিক মহলে যে সব থেকে চর্চার বিষয় যে অধীর সেলিম যে জোট, আমি কথাটা বলছি না, জুটিই বলছি, সেটা অত্যন্ত একটা চর্চার বিষয়। কিন্তু অনেকের মনে পাল্টা একটা প্রশ্ন জেগেছে যে অতীতে আপনাদের যে বিরোধিতার ইতিহাস আছে, তার ফলে কি কংগ্রেস কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বামেদের ভোট দেবে? যারা প্রতিক্রিয়া শক্তি হয় তারা অতীতের দিকে তাকায়, যারা প্রগতিবাদী হয় তারা ভবিষ্যতের দিকে তাকায়। বাম আর কংগ্রেসের এই যে জোট হয়েছে, এটা ভবিষ্যতের জন্য, শুধু আজকের জন্য নয়। এই তৃণমূল এবং বিজেপির যে দুর্বিষহ যে জ্বালা যন্ত্রণা মানুষের উপর তৈরি করেছে, তার থেকে তাকে উৎখাত করে একটা নতুন ভোর আনার স্বপ্ন। সেখানে দাঁড়িয়ে মোদি বলবে অতীতের দিকে দেখাবে, 500 সাল পেলে, 50,000 সাল পেলে, এটা অতীতমুখী। আমরা হচ্ছে ভবিষ্যৎমুখী। আজকের বাস্তবতাকে সামনে রেখে বাম এবং কংগ্রেস হয়েছে। জুটি বললে জুটি, আসন সমঝোতা বললে আসন সমঝোতা। তো এক কাটটা যে তুমি আজকে আমার সঙ্গে তো ঘুরলে, কংগ্রেসের নেতাদেরও দেখেছো, কংগ্রেসের কর্মী দেখেছো। শেষ যেখানে গেলাম, সেখানে একজন বলল 40 বছরে এই প্রথম আমাদের এই পাড়ায় আমরা কাস্তে হাতুড়ি ঝান্ডা লাগালাম। আমার এই বাড়িতে ও সিপিআই অফিস করে, নির্বাচনী অফিস করেছে, অধীরের ছবি লাগিয়েছে, আমারও ছবি লাগিয়েছে, যে আমাদের এই বাড়িতে লাল ঝান্ডা লাগালাম 40 বছর পরে। তো এটা তো মানুষের ইচ্ছা, এটা বটম আপ। আচ্ছা, তলার মানুষ পঞ্চায়েতের ভোটে এই জেলা পরিষদ, মুর্শিদাবাদের মতো, মালদার মতো, এগুলোকে তৃণমূলকে হারিয়ে ছিনিয়ে নেওয়ার কথা। সেখানে জোর জুলুম করে, মারামারি করে, খুনোখুনি করে, লুটপাট করে, টাকা খরচা করে, এইসব ইলেকট্রাল বন্ড আর চোরাই মালের টাকা খরচা করে তারা কেনাবেচা করেছে, যার ফলে মানুষের রাগ আরও বেড়ে গেছে। এবং তখন মানুষ এক কাট্টা হয়। যখন পাড়ায় আগুন লাগে এসব গ্রামে, তখন কি সিপিএম, কংগ্রেস, তৃণমূল দেখে? তার আগুন লেগেছে বলে সবাই ছুটে আসে। একদল আগুন নেভায় বেশিরভাগ মানুষ, কিছু লোক কেরোসিন তেল, পেট্রোল নিয়ে আগুন জ্বালায়। আজকে যখন দেশে আগুন লেগেছে, দেশ যখন জ্বলছে, তখন মানুষের পেট জ্বলছে, বাজারে আগুন জ্বলছে, জিনিসপত্রের দামে আগুন জ্বলছে, চাকরি বাজারে আগুন আছে, তখন সেই আগুন নেভানোর জন্য বাম এবং কংগ্রেস একটা হয়েছে। এটা নেতারা বসে আলোচনা করে ঠিক করে দেয়নি, মানুষের চাপ, মানুষ চেয়েছে। মানুষের ইচ্ছার একটা প্রতিফলন এই জোট বলে যায়। এবং এটা তো চলতি যে ভোটের বাইনারি, অমুক বনাম অমুক, সেটাও তো অনেকটা ভেঙে দেওয়া হয়েছে। এটা ভাঙার জন্যই করা হয়েছে, কারণ গত 10 বছর মিডিয়া স্পেস হায়ার করে, ভাড়া করে নিয়ে কিছু সাংবাদিককে, কিছু সম্পাদককে সাংসদ বানিয়ে, এমএলএ বানিয়ে, কিছু কমিটি মেম্বার বানিয়ে এমন করা হয়েছিল যে টেলিভিশনের স্ক্রিপ্টটাকে একই কোম্পানি দুভাগে ভাগ করে দিয়ে, একটা হচ্ছে বিজেপি, একটা হচ্ছে তৃণমূল। প্রতিদিন যুদ্ধ দেখাচ্ছে। কার সঙ্গে যুদ্ধ? শুভেন্দুর সঙ্গে মমতার, শুভেন্দুর সঙ্গে অভিষেক, এরা দুজনে এক গোয়ালের গরু। কিন্তু এটা ভাব দেখানো। এবং তার মধ্যে অনেকেই, এই শত্রুঘ্ন সিনহা বলো, এই বাবুল সুপ্রিয় বলো, এই অর্জুন সিং বলো, প্রতিদিন ওই টেলিভিশন উইন্ডোর স্ক্রিনের মধ্যে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে সরে পড়ছে। যেমন চেয়ারে তোমরা যখন প্যানেল ডিসকাশনে বসো, আপনি বাম দিকে বসবেন, ডান দিকে বসবেন, ওরকম বিজেপি আর তৃণমূলের মধ্যে কোন চেয়ারে কে বসবে এটা হচ্ছে। এটা মানুষ মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। একদিকে মোদির লুট, আর একদিকে দিদির লুট হচ্ছে। আর আমাদের দেশে সবচেয়ে খারাপ অবস্থা এখন বেকারির, কাজের সুযোগ নেই। যারা চাকরি বাকরি পাচ্ছেও সেখানে বেআইনি নিয়োগ হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে না। যারা সুষ্ঠুভাবে যোগ্যতার সঙ্গে চাকরি পেতে পারে, তাদের চাকরি নিয়োগ সংকট হচ্ছে। তো এইগুলো থেকে মানুষ মুক্তি চাইছে। এইটাই হচ্ছে
বাইনারিটাকে ভেঙে দিয়েছে। আমরা কংগ্রেস এবং বাম একসঙ্গে হাওয়াতে প্রথম থেকে আমরা বলছিলাম বিজেপি তৃণমূল বিরোধী শক্তিকে এককাট্টা করতে হবে, তাহলে সেখানে বিজেপি এবং তৃণমূল পেছিয়ে যাবে। এবং এমন একটা অংশের মানুষ আছেন যারা বিজেপি থেকে বাঁচতে তৃণমূল থেকে বাঁচতে বিজেপিতে গেছেন, তারা এখন নিজেরা বাঁচতে এখন বাম এবং কংগ্রেসের সঙ্গে আসবেন এবং বিজেপি তৃণমূল একটু হালকা হয়ে যাচ্ছে। এই বাইনারি ভাঙতে গিয়ে আপনারা আরেকটা অভিযোগের মুখে চলে আসছেন যে এ তো ভোট কাটাকাটি করে বিজেপির সুবিধা হয়ে যায়। সেটা কে বলছে বলো? ওই রাজনৈতিক আপনাদের বিরোধীরাই। কংগ্রেস ভেঙে যখন তৃণমূল তৈরি হয়েছে তখন বিজেপিকে সুবিধা করার জন্য হয়েছিল। তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল এ রাজ্যে বিজেপিকে সাংসদ দেওয়ার জন্য, পুরসভা দেওয়ার জন্য। ভোট কাটাকাটি কেন? কলকাতা পুরসভা চালিয়েছে সুব্রত কুমারজি মেয়র আর মীনা পুরোহিত ডেপুটি মেয়র, বিজেপি আর তৃণমূল। তৃণমূল তৈরি হওয়ার পরে 99 থেকে পরপর নির্বাচনে বিজেপির সঙ্গে একযোগে বাজপেয়ী এবং মমতার ছবি লাগিয়ে ভোট চেয়েছে। আরএসএসের স্লোগান দিয়ে তৃণমূল ভোট চেয়েছে। আর এখনও রামনবমীকে কেন্দ্র করে এই মুর্শিদাবাদে আমরা দেখলাম বিজেপি আর তৃণমূল গোটা রাজ্যে কম্পিটিশন, কে কত রামভক্ত হনুমান। আইএসএফের সঙ্গে জোট নিয়েও মানুষের মধ্যে একটু দ্বন্দ্ব আছে, বিশেষ করে নওশাদ বলেছেন যে যদি জোট না হয় তাহলে আপনারাই দায়ী হবেন, এরকম একটা বক্তব্য রেখেছেন। যখন নওশাদ আমাদের সঙ্গে ছিল তখন তোমাদের কাছে গুরুত্ব পেত না, যখন বামেদের সঙ্গে নেই সে গুরুত্ব পাচ্ছে, আমার মজা লাগছে। আর আমরা চেয়েছিলাম বিজেপি তৃণমূল বিরোধী শক্তিকে এককাট্টা করতে। আচ্ছা, বাম এবং কংগ্রেস একসঙ্গে এলো, সেটা নিয়ে অনেকের অভিযোগ আছে। আবার নওশাদ এলো না, সেজন্য অভিযোগ আছে। তো তোমরা কী চাইছো আমি বুঝতে পারছি না। এই যে একটা পলিটিক্যাল কোর্স, একটা নতুন চ্যাপ্টার তৈরি হচ্ছে, তিন কোণ একটা লড়াই হচ্ছে। এবার সবাই তো অবস্থান ঠিক করতে হবে, হয় বিজেপি করে যাবে, নয় তৃণমূল করে যাবে, নয় বামের সঙ্গে আসবে। সেটা আইএসএফ ঠিক করেছে কোন দিকে যাবে, সেটা আইএসএফের ডিসিশন। অবশ্যই প্রত্যেকটা দল নিজের স্বাধীন। আর একটু আমাদের রাজ্য ছেড়ে যদি আমাদের দেশের দিকে তাকাই আর কি, ধর্ম নিয়ে রাজনীতি সাংঘাতিকভাবে বেড়ে গেছে, যেটা হয়তো হওয়া উচিত নয়। এখন এত মন্দির রাজনীতি, এত মন্দির মসজিদ বাইনারি, এত ডিসকোর্স চলছে, যার দরুন আপনারা যখন ধর্মের কথা বলেন না বা ধর্ম রাজনীতি মেশাতে চান না, তখন মানুষ ভেবে বসে যে এরা তো ধর্মবিরোধী, এরকম একটা কথা ভেবে বসে। সেখানে স্পষ্ট করে একটা কিছু গণতান্ত্রিক অধিকার মানে, ধর্মকথা মানে নিজের নিজের মত অনুযায়ী, পথ অনুযায়ী উপাসনা করা অধিকার আছে। কাউকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে, এটা সাংবিধানিক, এটা আমাদের কথা নয়। আমরা এখানে বারবার বলে আসছি যে ধর্ম এবং রাজনীতিকে মেশাবেন না। সেটা যে কী সর্বনাশ করে আমরা পশ্চিম ভারতে, উত্তর ভারতে দেখেছি, পশ্চিমবঙ্গে এখন দেখছি। স্বাধীনতা আন্দোলনের সময় শুধু বামপন্থীরা নয়, জাতীয় কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছিল, নাহলে হিন্দু মহাসভায় চেষ্টা করেছিল, মুসলিম লীগে চেষ্টা করেছিল। তারপর হচ্ছে তোমার কি নেতাজি সুভাষচন্দ্র বসু প্রকাশ্যে বলেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে বলেছেন, আরএসএসের বিরুদ্ধে বলেছেন, হিন্দু মহাসভাকে তো একদম তাড়া করতে বলেছেন, যারা সন্ন্যাসী বেশে, সাধু বেশে ভোট চাইতে আসবে তাদেরকে তাড়িয়ে দেবেন, সব কথা বলেছেন। তো কারণ রাজনীতির জন্য কখনোই সুভাষ বোস হোক বা জ্যোতি বসু হোক কাউকে ধর্মীয় চোলা পড়তে হয়নি। আজকে দাঁড়িয়ে ধর্মীয় উৎসব, ধর্মগুরু, ধর্মীয় তিথি, ধর্মীয় মঞ্চ, ধর্মীয় উৎসব এসবকে ব্যবহার করা হচ্ছে। কেন ব্যবহার করা হচ্ছে? রাজনীতির স্বার্থে। তাই রাজনীতিতে যদি রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার এই নিয়ে হয় তাহলে এগুলোর দরকার হয় না। তাহলে ধর্মকে বর্ম করে অপকর্ম করছে যারা দুর্নীতিগ্রস্ত হয়। এবং আমরা বলতাম সাম্প্রদায়িকতা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি, কারণ সাম্প্রদায়িকতার আড়ালে সে নিজের জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষার নামে সেফটি খোঁজে, শেল্টার খোঁজে। এই যে তৃণমূল রোজ যাচ্ছেন না সুপ্রিম কোর্টে স্বস্তি পাওয়ার জন্য, ওরকম বিজেপি এবং তৃণমূল দুজনেই ধর্মের বর্ম পরে স্বস্তি পেতে চায়। যেখানে দাঁড়িয়ে সে মানুষকে আক্রমণ করবে, তো মানুষ যখন তাকে আক্রমণ করবে তখন সে বলে দেখো রামকে আক্রমণ করছে, দেখো ধর্মকে আক্রমণ করছে, দেখো মসজিদ মন্দিরকে আক্রমণ করছে। আসলে ধর্ম আক্রান্ত নয়, মন্দির মসজিদ আক্রান্ত নয়, সাধারণ মানুষ আক্রান্ত। এটা সবাই লাগে, কারণ আমরা যেটা বলছি এটা যুক্তি দিয়ে বলছি, আর ওরা যেটা করে সেটাকে আবেগ দিয়ে করে। এবং মানুষ সাধারণতভাবে আমাদের দক্ষিণ এশিয়ার মানুষ আবেগপ্রবণ, এবং এই আবেগপ্রবণ হয়ে ধর্মভিত্তিক রাজনীতি করে আমাদের অনেক ক্ষতি হয়েছে, দেশ ভাগ হয়েছে। তার থেকে মানুষ শিক্ষা গ্রহণ করেছিলেন। এখন আবার নতুন করে এই যে চাগার দিয়ে উঠছে, এটা পরিকল্পিত হয়েছে মাইন্ড গেম। মানুষের মগজের মধ্যে কেউ যদি নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় সেটা একটা জিনিস, ফান্ডামেন্টালিজম। কিন্তু সে যদি অন্য ধর্ম চাপিয়ে দিতে চায় তা সেটা গণতন্ত্র বিরোধী আর সংবিধান বিরোধী। আর তৃতীয়ত হচ্ছে যদি অন্য ধর্মের নামে যদি ঘৃণা ছড়ায়, হিংসা ছড়ায়, দেশ ছড়ায়, সেটা অমানবিক শুধু নয়, সেটা দানবিক, সেটা একটা অটোক্রেটিক রুলের দিকে নিয়ে যায়, সেটা ফাসিজমের দিকে নিয়ে যায়। আমরা হিটলারের ক্ষেত্রে দেখেছি ইহুদিকে এরকমভাবে স্টিগমাটাইজ করা হয়েছিল। আজকে আবার সেই ইহুদিদের জায়নবাদের থেকে দেখছি তারা প্যালেস্টিনিয়ানদেরকে সেরকম স্টিগমাটাইজ করছে।
এটা একটা ধর্ম, বর্ণ বা ভাষাকে ব্যবহার করে নিয়ে অপকর্ম করার চেষ্টা করে। এজন্য আমরা তার বিরুদ্ধে। ধর্ম আলাদা, আর ধর্মকে ব্যবহার করে অপকর্মটার বিরোধিতা করাটা প্রত্যেকটা মানুষের কর্তব্য, সেই ধর্মের মানুষের কর্তব্য। যখন ভিন্দ্রওয়ালে যখন গোল্ডেন টেম্পল বা শিখ ধর্মকে ব্যবহার করে খালিস্তানি মুভমেন্ট করছিলেন, তখন শিখ ধর্মের মানুষই তো তারা লড়েছে যে আমার ধর্মকে হাইজ্যাক করো না। তারা আজকে হিন্দু, মুসলমান বা খ্রিস্টান ধর্মকে যদি কেউ ব্যবহার করে হাইজ্যাক করে, তাহলে তার বিরুদ্ধে বলতে হবে সেই ধর্মের মানুষকে, আমার ধর্মকে আমার ধর্মের মতো থাকতে দাও, এই ধর্মকে বিকৃত করো না। অর্থাৎ ধর্ম বিরোধী নয়, ধর্মকে ব্যবহার করে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাজনীতির সঙ্গে ধর্মের কোনো মিশেল থাকবে না, সরকার চলবে সংবিধান অনুযায়ী, কোনো ধর্মীয় গুরু বা কোনো ধর্মীয় কোনো আদেশে নির্দেশের অপেক্ষায় নয়। আপনাকেও তো এখনো প্রশ্নের মুখে পড়তে হয় যে আপনি সেলিম বলেই কি মুর্শিদাবাদে, মানে এত বছর দেশভাগের পরে এটা একটা ধর্মভিত্তিক রাজনীতির ফল, মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, যদি প্রণব মুখার্জি জঙ্গিপুরে এসে দাঁড়ান, তারা কেউ বলবে না যে আপনি কেন দাঁড়িয়েছেন, কিন্তু মোহাম্মদ সেলিম যদি এসে দাঁড়ান তারা প্রশ্ন করবে এটা কেন করে। ইরফান পাঠান কেন বহরমপুরে দাঁড়ালো, তারা এই প্রশ্ন কেউ করছে। এটা আসলে মোহাম্মদ সেলিম কেন ভোটে দাঁড়াচ্ছে, কারণ মোদি অমিত শাহ মিলে ঠিক করেছিলেন মমতার সঙ্গে যে মোহাম্মদ সেলিমের কণ্ঠ যাতে সংসদে না যায়। এবার মুর্শিদাবাদের মানুষ মনে করলেন এবং জাতীয় কংগ্রেসও মনে করলো, বামফ্রন্টও মনে করলো যে মোহাম্মদ সেলিমকে সংসদে পাঠানো উচিত। সেই জন্য তো এই আবহাওয়াটা তৈরি হলো এতটা, তাহলে আমি সেটা মর্যাদা দিলাম। তাহলে অনেকের কাছে এটা বিপদ হয়ে গেল যারা এই কন্ট্রাক্টটা নিয়েছিল, যে বাংলা থেকে এই কণ্ঠস্বর যাতে সংসদে না যায়, সেই জন্য এই প্রশ্নগুলো করে। তুমি একটু সোবারলি করলে অনেক সময় মিডিয়াটাকে অনেক কাঁচা কমিউনাল খেলা হিসেবেও খেলে। মোহাম্মদ সেলিম কেন মুর্শিদাবাদে, এটার বলার যুক্তি হচ্ছে যে মোহাম্মদ সেলিম যাতে সংসদে না যেতে পারে। মুর্শিদাবাদ না, মোহাম্মদ সেলিম কেন নির্বাচন, এটাও বলতে পারে। এটা হচ্ছে মূল প্রশ্ন। কারণ যখন বিরোধী শূন্য পার্লামেন্ট চায়, বিরোধী শূন্য পঞ্চায়েত চায়, বিরোধী শূন্য অ্যাসেম্বলি চায়, সেখানে বিরোধী দল থাকবে কেন, বিরোধী স্বর শোনা যাবে কেন? এমন লোকজন থাকবে যে দলবদল করে দিতে পারে, এমন লোকজন থাকবে যাকে টাকা পয়সা দিয়ে, চিট ফান্ডের টাকা হোক বা ইলেকট্রাল বন্ড দিয়ে টাকা হোক, কেনাবেচা করা যায়, যাকে পুতুল নাচের মতো এখান থেকে সরিয়ে ওখানে বসানো যায়, ওখান থেকে সরিয়ে এখানে বসানো যায়। সেখানে একটা মানুষ থাকবে কেন, একটা মেরুদণ্ডহীন প্রাণী থাকবে, একটা মেরুদণ্ডী প্রাণী কেন থাকবে, একটা যুক্তিবাদী কথাবার্তা বলবে এরকম কেন থাকবে, বা শ্রমিক, কৃষক, বেকার, ছাত্র, যুব, মহিলা, তাদের কথা কেন বলবে? এটা হচ্ছে আজকে আমাদের পার্লামেন্টের চেহারা দেখলে তুমি বুঝতে পারবে, সেখানে মানি পাওয়ার বা মাসেল পাওয়ারের রিপ্রেজেন্টেটিভ থাকবে বা কমিউনাল ফোর্সের রিপ্রেজেন্টেটিভ থাকবে, কিন্তু সেখানে যুক্তিবাদী, তথ্যভিত্তিক, সত্যের আধারে বক্তৃতা হবে, আলোচনা হবে, বিতর্ক হবে। এটা চায় না, এটা বিধানসভা হয় না, লোকসভা হয় না। আর আরেকটা আমার ক্ষেত্রে এটা ব্যক্তিগত, একটা জেনারেল বললাম, আমার ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে, মজার আছে অ্যানেকডটস। আমি যখন কলকাতা উত্তর পূর্বে দাঁড়িয়েছিলাম, তখন তুমি খুব ছোটো, 25 বছর আগে, তখন আমাকে প্রথম প্রশ্ন মিডিয়া থেকে করেছিল, আপনি মালদা মুর্শিদাবাদে না দাঁড়িয়ে কলকাতায় কেন দাঁড়ালেন? তার মানে এটা ধরে নেওয়া আছে যে কলকাতায় কোনো মুসলমান দাঁড়াবে কেন। আবার আমি যখন মুর্শিদাবাদে দাঁড়াচ্ছি, তার বলছি আপনি কলকাতা কেন দাঁড়ালেন না, মালদা মুর্শিদাবাদ দাঁড়ালেন কেন? বা সোজাসুজি বল, আপনি কেন ভোটে দাঁড়াচ্ছেন? এখানে তো গুন্ডা বদমাইশের ব্যাপার, এখানে তো নায়ক নায়িকাদের ব্যাপার, এখানে তো গায়ক গায়িকা, খেলোয়াড়দের ব্যাপার, রাজনীতিবিদ কেন লোকসভায় দাঁড়াবে? সৃজন দাঁড়িয়েছেন, দীপশিতা, সায়ন দাঁড়িয়েছেন। তরুণ যারা বাম মনস্ক, বিশেষ করে যাদবপুর বাম দুর্গ বলে বলতাম আমরা মিডিয়ার ভাষায়, সেটা হাতছাড়া হয়ে গিয়েছিল। আবার কি সেই বাম মনস্করা এই তরুণ মুখেদের ধরে আবার ফেরত আসবে? নতুন প্রজন্মকে আমরা পরিকল্পিতভাবে পার্টিকে পুনর্গঠন, পুনরুজ্জীবিত করা, তার যে প্রয়াস, তার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে এবং কর্মসূচির অংশ হচ্ছে যে নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দিতে হবে। সেটা তোমরা ইনসাফ ব্রিগেড দেখেছো, ইনসাফ যাত্রা দেখেছো, তখন মীনাক্ষী, ধ্রুব, ডিএফআই ফোকাসটা ছিল। এখন আমরা কোনো ডিএফআই নেতাকে তখন লোকসভা দাঁড় করাইনি, কিন্তু ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা, কর্মচারী আন্দোলন, শিক্ষক আন্দোলন থেকে, আইনজীবী পেশা থেকে, আমরা চিকিৎসকও চেয়েছিলাম যে তরুণ প্রজন্মের যারা আসছে তারা আসুক, কারণ পলিটিশিয়ানদের মডেল চেঞ্জ করতে হবে। মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে এখানে পলিটিশিয়ানদের মডেল চেঞ্জ করে দিয়েছে। আগে এখানে ছিল না এরকম। আগে ভূপেশ গুপ্ত, হীরেন মুখার্জি, জ্যোতির্ময় বসু, সোমনাথ চ্যাটার্জি, অনেকে, সোমনাথ লাহিড়ী, আর অনেক নাম আমি বলতে পারি, কিন্তু ইন্দ্রজিৎ গুপ্ত, গীতা মুখার্জি, কিন্তু এখন দাঁড়িয়ে অনুব্রত, এখন দাঁড়িয়ে তোমার গিয়ে আরও এরকম অনেক নাম আছে যেগুলো জেলে, তিহার জেলে যেসব লিস্ট আছে আর কি। এই মুর্শিদাবাদের পাশে নন্দীগ্রামে, তোমার গিয়ে নদিয়াতে 6 জন এমএলএ জেলে। এখানকার একজন মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিল, মনে আছে, শিক্ষক এমএলএ, সে হচ্ছে মোবাইল জলে ছুঁড়ে দিয়েছে যে কোনো সাক্ষী সাবুত লোপাট করতে হবে। তো এরকম জেলা পরিষদ, পঞ্চায়েত, পার্লামেন্ট, অ্যাসেম্বলি, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান,
এমনকি যাদেরকে রোজ ইডিসিবিআইকে ডাকতে হচ্ছে, এত দুর্নীতি করেছে। তো সেখানে দাঁড়িয়ে ফ্রেশ ক্রপস চাই আমাদের। বিজেপি এবং তৃণমূলে মোস্ট অফ দি এলিমেন্টস হচ্ছে রিসাইকেল এলিমেন্টস। পুরনো প্লাস্টিক থালা বাসন বিক্রি হয় না, তার থেকে আবার নতুন করে তৈরি হয়। তো তৃণমূলের ওল্ড মেটেরিয়ালস রিসাইকেলড হয়ে বিজেপির কাছে এসছে, বিজেপির ওল্ড মেটেরিয়ালস রিসাইকেল হয়ে তৃণমূলের কাছে গেছে। তো ফ্রেশ ক্রপস নেই, একমাত্র লেফটরা বলতে পারে আমাদের কাছে একদম বীজতলা থেকে মাঠে রোপণ করেছি আমরা নতুন। শুধু মীনাক্ষী সৃজন নয়, এরকম আমরা দীপশিতা নয়, এরকম আমি এক লপ্তে 35টা নাম বলতে পারি যারা এই প্রজন্মকে রিপ্রেজেন্ট করে। এবং 1 বছর পরে আমি 100 জনের নাম বলতে পারবো, 2 বছর পরে আমি 300 জনের নাম বলতে পারবো। দে আর বিং গ্রুমড, তারা তৈরি হচ্ছে মাঠে ময়দানে, খেতে খামারে, বেকারি বিরোধী আন্দোলনে, দুর্নীতি বিরোধী আন্দোলনে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, জেল যাচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে। তাহলে আমরা যখন সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই তখন অনেকেই বামমনস্ক মনোভাবের কথা দেখান বা সেই রকম কথা দেখান, কিন্তু সেই প্রতিবাদগুলো সবসময় রাস্তায় দেখা যায় না বা সেটা হয়তো ভোটের ইয়েতে আসে না। এই জায়গায় কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া সেটাই আসে যেটা সোসাইটিতে ঘটে, তার রিফ্লেকশন হয়। আমার ইউটিউব চ্যানেলে সিপিআইএমের, আমাদের ওয়েবসাইটে, আমাদের ইনস্টাগ্রামে, আমাদের টুইটারে কি আজগুবি গল্প হবে না ফেক নিউজ পেডিং হবে? আইটি সেলের না, তাই যেগুলো মাঠে ময়দানে মিছিল, মিটিং, সভা, আন্দোলন, লড়াই হচ্ছে সেগুলো তো প্রতিফলিত হচ্ছে। ইনসাফ ব্রিগেডটা হয়েছে, ইনসাফ যাত্রাটা হয়েছে, আনিস খানের হত্যার বিরুদ্ধে যখন লড়াই হয়েছে, সুদীপ্ত গুপ্তাকে হত্যার বিরুদ্ধে লড়াই হয়েছে, ছাত্র সংসদের নির্বাচন চেয়ে, ফিস চেয়ে কমানোর চেয়ে, তারপর হচ্ছে আসন বাড়াতে হবে চেয়ে, স্কুল বন্ধ করার বিরুদ্ধে, নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে লড়াই হয়েছে বলে এখন হাইকোর্টে গিয়ে তো এটা রায়টা বেরোয়নি, হয়তো লড়াই হয়েছে অনেকদিন ধরে। সবচেয়ে বামপন্থীরা করেছে তা নয়, ভুক্তভোগীরা করেছে। তারপরে কিছু বামপন্থী আইনজীবী কোর্টে গিয়েছেন, তদন্ত করতে বাধ্য করা হয়েছে, তারপর সত্য বেরিয়ে এসছে। সুতরাং এমন নয় যে সোশ্যাল মিডিয়া হচ্ছে, বরঞ্চ মিডিয়া ছিল মিরর, সমাজে যা ঘটছে এটা হয়নি, ওটা বিজ্ঞাপনদাতাদের একটা স্পন্সার আইটেম হয়ে গেছে। তখন দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াটা অল্টারনেটিভ মিডিয়া, যেখানে মানুষ নিজের যন্ত্রণা ব্যথাকে তুলে ধরে, সেখানে তার যে আন্দোলন সংগ্রাম লড়াই হয় তারও প্রতিফলন হয়। নাহলে একটা সময় পশ্চিমবঙ্গে চিট ফান্ডের পরবর্তী পর্যায়ে প্রায় অল মেজর বারিং 1 or 2 মিডিয়া হাউস পুরো নির্দেশ পেত চিট ফান্ডের সিওর কাছ থেকে, অ্যাপয়েন্টি, যে তোমার গিয়ে কোনটা হেডলাইন হবে কোনটা হবে না। মুখ্যমন্ত্রী বলতেন কোন কাগজ পড়বেন কোন কাগজ পড়বেন না, লাইব্রেরিতে কী রাখা হবে কী রাখা হবে না মুখ্যমন্ত্রী বয়ান ছিল। তারা একদম বয়কট করে দিয়েছিল, লেফট থেকে ইরেজ করে দিয়েছিল। এটা ওয়ার্ল্ড ওয়াইড গরিব মানুষের লড়াইয়ের একটা বড় লড়াই হচ্ছে তার মেমোরিকে ধরে রাখা। তাহলে ডিলিট করে দিয়েছে, শূন্য বলছে সেটা তো পরের কথা। আসলে সিপিআইএম, লেফট, কিষাণ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, তার সঙ্গে হচ্ছে তেভাগা আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, এগুলোকে ইরেজ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, ডিলিট করে দেওয়ার চেষ্টা হয়েছিল। নতুন প্রজন্ম মানে হচ্ছে এগুলোকে আমরা নতুন করে ডাউনলোড করেছি, আচ্ছা, আবার নতুন করে ডাউনলোড হয়েছে। এবং এটা হয়েছে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছ তুমি, কারণ মাঠে ময়দানে সেটা হয়েছে। এই যে এত হাজার হাজার লোকের জমায়েত হচ্ছে, যেখানে যাচ্ছি, আচ্ছা আমি তো এরকম লর্ড বহর বাস রিজার্ভ করে নিয়ে ঘুরছি না, আমি তো একটা গাড়ি করে চলে যাচ্ছি, আর যেখানে নামছি সেখানে লোকজন জুটে যাচ্ছে। বলছে আমাকে তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, যত চিৎকার করবে আরও বেশি লোক চলে আসবে, তখন আমার প্রোগ্রাম ডিলেড হয়ে যাবে। 5 বছর আগে আমাদের বলতে হবে ভাই ক্যান্ডিডেট আসবে, তোরা একটু থাকিস, একা একা ঘুরবে কেন? এখন যে তোর দূরে যা, তোমার দূরে সর, নাহলে আমি মনের সঙ্গে যেতে পারছি না, তোমার একটা সহ তফাৎ আছে। আপনি সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসের কথা বলছিলেন, এখন কি সিভিল সোসাইটির কণ্ঠস্বর একেবারেই ক্ষীণ হয়ে গেছে? সিভিল সোসাইটিটা আছে। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অবদান হচ্ছে প্রথমে রেলওয়ে কমিটি, তারপর অসংখ্য কমিটি, তারপর অসংখ্য পুরস্কারের নাম করে কতগুলো বসংবদ তৈরি করা হয়েছে। বাংলার সবচেয়ে ক্ষতি হচ্ছে যেটা নবজাগরণের পর থেকে একটা স্ট্রং সিভিল সোসাইটি ছিল, যেহেতু এটা মধ্যবিত্ত ড্রিভেন ছিল, কিন্তু এখন মধ্যবিত্তরা সাইডলাইন হয়ে গেছে। শুধু শিক্ষককুল বদনাম হয়েছে তা নয়, যার ফলে যখন গুন্ডা, বদমাইশ, চোর, চোরটা, ধর্ষকরা যখন সামনে চলে আসে, সেখানে সিভিল ব্যাপারটা, সিভিলিটি কী থাকে? সেখানে তো পাড়ার মস্তান কাউন্সিলর, কর্পোরেটর, সেখানে তো টাকার পাহাড়ের ওপর বসে আছে, টাকার বিনিময়ে মদ তৈরি করছে, বিজ্ঞাপন দিচ্ছে, হোর্ডিং লাগাচ্ছে। তখন পুজো কমিটি থেকে আরম্ভ করে সমস্ত উৎসব কমিটি থেকে আরম্ভ করে মেলা কমিটি সব তারা দখল করে নেয়। তৃণমূল যেটা করেছে, আমি সব দলই আছে, ইনক্লুডিং আমার দল, আমি বলেছি, পার্লামেন্টে বলেছি যে ক্ষমতায় থাকলে কিছু এ ধরনের সমাজ বিরোধী ইলিসিট কাজকর্ম করে, ইলিগাল অপারেশন, তারা শেল্টার নেয় পলিটিক্যাল পার্টিজ, রুলিং পার্টি।
সব পার্টিতে। এবার কমিউনিস্ট পার্টিতে একটা ফিল্টার আছে, আমরা কিছু বার করে দিই, এক্সপেল করি, কিন্তু তৃণমূলকে কোনো শুনেছে এই ধরনের কারণে? বরঞ্চ যাদেরকে যে এক্সপেল করছে তৃণমূল তাদেরকে নিয়ে দল করেছে। তৃণমূলের বিশেষত্ব হচ্ছে অন্য দলগুলোতে সমাজ বিরোধীরা আশ্রয় নেয়, আর তৃণমূল দলটা হচ্ছে সমাজ বিরোধীর একটা দল তৈরি করেছে, সেখানে কতগুলো ভদ্রমণ্ডলীকে আশ্রয় দিয়েছিল, তারা ভদ্র থাকেনি, এইভাবে সিভিল সোসাইটি শেষ হয়ে গেছে। যার জন্য সিভিল সোসাইটির কণ্ঠস্বর নতুন করে গড়ে উঠছে, আবার সেখানেও ইয়াঙ্গার জেনারেশনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। যখন অ্যাওয়ার্ড ওয়াপসি হলো তখন পশ্চিমবঙ্গ থেকে এই এত সব আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়ছে, আরএসএস ছকের বিরুদ্ধে ছিল, পশ্চিমবঙ্গ থেকে কোন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী অ্যাওয়ার্ড ওয়াপসি করেছেন? সব তৃণমূলের ছত্রছায়া ছিচি করছিলেন, কিন্তু কখনো কোনো দিন অ্যাওয়ার্ড নেই। সবচেয়ে কম বয়সী কবিয়ত্রী সে করেছে। তখন নতুন প্রজন্ম ভরসা রাখতে হয়। অনেক প্রার্থী যারা বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন তারা নানা কারণে সব বিখ্যাত হয়েছেন, খাওয়া দাওয়া করে ইত্যাদি নানা রকম সেই সমস্ত করে খাওয়া দাওয়ার বিষয়ে সেই সমস্ত জিনিস ভাইরাল ইত্যাদিও হয়েছে। তো বা কখনো কখনো দেখবেন ভাতা দেওয়ার কম্পিটিশন হচ্ছে, এ বলছে এত দেবো, বলছে এত দেবো, এইসব হচ্ছে। এইগুলো দেখে বামপন্থী কর্মী নেতা হিসেবে আপনার কি মনে হয়? খারাপ লাগে না কষ্ট পায়? আমরা চাইছি জনপ্রতিনিধি যাতে চায়, কারণ আমাদের দেশে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, সেখানে পিপলস রিপ্রেজেন্টেটিভ। মমতা বলছেন আমাকে থেকে সব ভোট দাও, মোদি বলছে তাকে থেকে ভোট দাও, তাহলে মোদির রিপ্রেজেন্টেটিভ আছে, মমতার রিপ্রেজেন্টেটিভ আছে। এবার তাদের মুখ দেখাতে হয়, তাদেরকে নানা রকমের কসরত করতে হয়, তাদেরকে নানা রকমের ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরতে হয়, ভ্যানিটি ভ্যান নিয়ে ঘুরতে হয়, আর তাদেরকে নানান কারণে খ্যাত, কুখ্যাত বা বিখ্যাত হতে হয়। তো আমি তো সাধারণ মানুষকে নিয়ে লড়াই করি, তো আমি সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াচ্ছি। সেখানে যে তুমি দেখেছো মানুষের, আমি ভোট দিয়ে এই কথাটা উচ্চারণ করতে পারছি না, শুধু যাচ্ছি, লোকজনের কাছে হাত নাড়ছি, লোকে আসছে, দেখা করছে, কুশল বিনিময় হচ্ছে, কেউ কেউ নিজের অভিযোগ জানাচ্ছে। আমাদের স্লোগান হচ্ছে হক, রুটি, রুজি, যেটা বাস্তব। তাহলে এই যে এখানে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা আমাদের ফিরে আনতে হবে। গোটা দেশের সংসদীয় গণতন্ত্রকে শেষ করছে, সেটাকে বাঁচাতে হবে। আর রুটি রুজির প্রশ্ন, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের আয় কমছে, আয়ের স্রোত কমছে, ব্যয় বাড়ছে, বেকারি সবচেয়ে বেশি বেড়েছে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য সর্বনেশে অবস্থা হয়েছে, স্টেট স্পন্সার্ড যে সমস্ত ফেসিলিটিস ছিল ওয়েলফেয়ার স্টেটের, সেগুলোকে তুলে দেওয়া হয়েছে, আর অন্যদিকে লোভ দেখানো হচ্ছে। তো আমরা তো লোভের কথা বলছি না, আর সেই লোভটা যা বিলি বন্দোবস্ত করে, এখন এই ভোটের আগে কিছু টাকা বিলি করবে, কেউ করবে, বোমাবাজিও করবে, কিন্তু যাতে বেশি না করতে পারে তার জন্য মানুষকে সংগঠিত করতে হয়। আর ইলেকশন কমিশনকে বলতে হচ্ছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করবেন। আর আমরা বলছি জনতাই পুঁজি, হক, রুটি, রুজি, জনতাই পুঁজি। কারণ ইলেকট্রাল বন্ড, কাট মানি, ঘুষের টাকা, টাকার পাহাড় আছে, সেখানে আমরা যদি লড়তে হয়, আমরা বলছি 10 জন মানুষ যদি 10টা করে টাকা দেন আর 10 জনকে যদি বলেন, তাহলে 100 জন মানুষের কাছে আমার বার্তা চলে যায় এবং 100 টাকা আমার নির্বাচনের খরচে চলে আসে। পার্টিসিপেটরি একটা মডেল তৈরি, এটা হচ্ছে। তাহলে ডেমোক্রেসিটা ম্যাচিওর করলো না আমাদের দেশে, খুব ভাইব্রেন্ট ডেমোক্রেসি, অনেক সময় খুব বেশি নয়েজি ডেমোক্রেসি, কিন্তু এটা পার্টিসিপেটরি হলো না, অংশীদারিত্ব হলো না। এই যে বাড়ি বাড়ি যাচ্ছি বা পাড়ায় পাড়ায় যাচ্ছি, কারণ ওরা বলছে ভোট দিতে পারবো তো, তার মানে বোমা দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, মিথ্যা মামলা দিয়ে হোক, যাতে ভোট কেন্দ্রে না আসে। অথচ এটাকে একটা ইনিশিয়াল পার্টিসিপেশন হচ্ছে এখানে। আমরা গ্রাম সংসদ করেছিলাম, পঞ্চায়েত পরিচালনার কথা এখন শোনা যায়। আমরা ওয়ার্ড কমিটি করেছিলাম, সেগুলো আসবে থেকে। আমরা নাগরিক আন্দোলন করে তুলেছিলাম, সেগুলো শোনা যায় এখন। তো সেটাকে আবার নতুন করে এই যারা প্যাসিভ মোডে চলে গেছে যে পিপল, তাদেরকে অ্যাক্টিভ মোডে নিয়ে আসতে হবে, অ্যাক্টিভিস্ট তৈরি করতে হবে। দাদা, এটা তো একটা দীর্ঘমেয়াদী লড়াইয়ের পরিকল্পনা আপনি যেটা বলছেন। তো মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যদি নাও আসে, তাহলে যারা বাম মনস্ক কর্মী আছেন, বাম কর্মী আছেন, তারা কি হতাশ হবেন? বা এই লং টার্ম গোল সেট করতে হয়। স্ট্র্যাটেজি ইজ টু অ্যাচিভ দ্যাট গোল। তার জন্য কিছু মিড টার্ম, কিছু শর্ট টার্ম ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজি নিতে হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রাগল। আমরা ক্রমাগত স্ট্রাগলটা বাড়িয়েছি, বেকারি বিরোধী, দুর্নীতি বিরোধী। এই যে আমরা চোর ধরো, জেল ভরো বললাম, চোররা খুব ভয় পেল, তো মানুষ খুব উৎসাহিত হলো। আমরা বললাম গ্রাম জাগাও, চোর তারাও, গ্রাম জাগলে বলছে শহর জাগাও। কারণ এগুলো তো করার কথা ছিল ইডি, সিবিআই, পুলিশের, তো তারা তো সেটা করছে না। তারা তো বিজেপি বা তৃণমূলের দলীয় কর্মসূচি পালন করছে। তখন আমাদেরকে মানুষের ওপর ভরসা আসন করতে হয়, এবং মানুষ সেই ভরসাটা পাচ্ছে, যার ফলে আমাদের এই জমায়েতগুলো এত বাড়ছে, এত নতুন প্রজন্মের অ্যাক্টিভিস্ট আসছে। যারা মনে করেছিল ঘরে ঢুকিয়ে দেবো, তারা অনেক বেশি লোকের রাস্তায় নেমে আসছে। এটা হচ্ছে ভরসার জায়গা,
এবং সেখান থেকে আমরা একটা উপত্যকা থেকে আরেকটা উপত্যকায় যাব, মাঝখানে যে বাধা আছে সেগুলোকে অতিক্রম করব। এবং এই নির্বাচনেই তোমরা এই নির্বাচনের পরে আর শূন্য শূন্য বলে গালাগাল দিতে পারবে না। আমার আলোচনা প্রসঙ্গ শেষ করব একটি প্রসঙ্গ দিয়ে, প্রশ্ন নয় ঠিক। সেটা হচ্ছে এই শিক্ষক বাতিলের যে রায় হলো তারপরেও সেই প্রসঙ্গ সোশ্যাল মিডিয়ায় জুড়ে ফিরে এসছে। একজনের নাম বুদ্ধদেব ভট্টাচার্য, তার কথা সোশ্যাল মিডিয়ায় আবার ফিরে এসছে। আমার এটাই আপনার কাছে জানার যে মানুষটার মধ্যে কি কোন ম্যাজিক ছিল বা কি ছিল যে এত বছর পরেও বারে বারে নানা প্রসঙ্গে তার কথাই ফিরে ফিরে আসে? কোনো ম্যাজিশিয়ান নন, কোনো জাদুকর নন, তিনি কোনো অবতার হতে চাননি। তিনি বাংলার সমস্যা বুঝেছিলেন, বাংলার যৌবনের সমস্যা বুঝেছিলেন, এই সময়ের চ্যালেঞ্জগুলোকে বুঝেছিলেন এবং কোন পথে গেলে তিনি রথে ওঠেননি। আমাদের ছাত্র যুবদেরকে কোন পথে নামালে আমাদের রাজ্যে আমরা কৃষিকে সংহত করে শিল্পায়ন গড়ে তুলতে পারবো, এখান থেকে পরিযায়ী শ্রমিক হবে না, তাদের যা কিছু এখান থেকে ব্রেন ড্রেন হবে না, তাদের দক্ষতা, তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের শিক্ষাকে বাড়ানোর চেষ্টা করা হবে, মান উন্নত করতে হবে এবং তাদেরকে সেটা এই রাজ্যকে গড়ে তোলার জন্য কাজে লাগাতে হবে। সেটা অ্যাবর্টেড হয়েছে। যেমন ভ্রূণ হত্যা হয় না, কন্যা ভ্রূণ হত্যা হয়, সেরকম আরএসএস, বিজেপি, জামাত, তৃণমূল সব মিলে এটাকে আমাদের শিল্পায়নের যে সম্ভাবনা ছিল তার ভ্রূণ হত্যা করেছে। কিন্তু তার কনসেপশনটা তো ছিল, কনসিভ তিনি করেছিলেন। সুতরাং তার ভাবনাকে, তার পরিকল্পনাকে আমাদের নতুন উদ্যমে নতুন করে কার্যকরী করতে হবে। তবেই বাংলা বাঁচবে, তবেই বাঙালি বাঁচবে, তবেই বাংলার ভবিষ্যৎ গড়ে উঠবে। ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা দেখলেন মোহাম্মদ সেলিম তার ভাবনার কথা জানালেন দীর্ঘমেয়াদী এক লড়াই এবং পরিকল্পনার কথা। আপনারা শুনবেন, সেই মতো আপনাদের বিবেচনা অনুযায়ী তার কথা মূল্যায়ন করবেন। আপনারা দেখতে থাকুন সংবাদপ্রতিদিন.in, চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in-এ। ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে সরোজ, সংবাদপ্রতিদিন.in, মুর্শিদাবাদ।